ওই ম্যাডাম, আপনার যখন এতই গরম লাগে তাহলে জামা পরার কি দরকার? মানে এসব কি বলছিস তুই? আমি কি বলছি সেটা আপনি এখনও বুঝতে পারছেন না, নাকি সব কিছু বুঝে না বোঝার ভান করছেন? আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই আমার জিপারটা খুলে রেখেছেন, যাতে ওই আপনার সাদা শরীরের স্বাদ ছেলেরা দূর থেকেই নিতে পারে। তোর এত বড় সাহস! আমি ইচ্ছে করে আমার জামার জিপার খুলে রেখেছি, তুই আমাকে এই কথা বলার সাহস কই পেলি? তো আপনাকে কি বলবো? আপনি নিজেই সেটা বলে দিন না। আপনি যে আমার জিপার খুলে বাইরে চলে এসেছেন, আপনার বাসায় কি এটা দেখার মতো কোনো মানুষ নেই নাকি? যদি দেখতেই পেত। তাছাড়া আপনি যদি ইচ্ছে করে এরকমটা নাই করতেন, তাহলে তো অবশ্যই আমার জিপারটা লাগিয়ে তারপর বাসা থেকে বের হতেন। দেখ, একটা ফালতু কথা বললে কিন্তু আমি তো সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। আজ্ঞে না ম্যাডাম, সেটার কোনো প্রয়োজন হবে না। এমনিতেই আপনি আমাকে যে থাপ্পড় দিয়েছেন, আমার গাল পুরো ব্যথা করছে। আসলে আপনাদের মতো মেয়েদেরকে ভালো কথা বলতে নেই, ভালো কথা বলতে গেলেই এরকম পরিণয় হয়। যাই হোক, ভালো থাকবেন, আমি গেলাম। এই কথা বলে নীল সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই নেহা তার পিঠে হাত দিয়ে দেখলো সত্যিই তার জামার জিপারটা খোলা। কিন্তু আশেপাশে তো কেউ নেই। এই জিপারটা কাকে দিয়ে লাগাবে এটাই তো বুঝতে পারছে না। তাছাড়া সে এখন যেখানে রয়েছে, এখান থেকে ভার্সিটিতে যেতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে। আর পুরো রাস্তাটাই একটা জনবহুল জায়গা দিয়ে যেতে হবে। আর রাস্তার লোকজন যদি দেখতে পারে নেহার জামার পিছনের জিপারটা খোলা, তাহলে তো রাস্তার লোকজন মজা নেবে আর বাজে কথাও বলবে। তাই নেহা নীলকে পিছন থেকে ডাক দিয়ে বলে, এই ছেলে, তুই যখন বলছিস আমার জামার জিপারটা খোলা, তাহলে এটা লাগিয়ে না দিয়ে তুই এখান থেকে চলে যাচ্ছিস কেন? আমি আপনার জামার জিপার লাগিয়ে দেব কেন? আপনি একটা মেয়ে মানুষ আর আমি একটা ছেলে। তাছাড়া এটা একটা পাবলিক প্লেস, এখানে যদি মানুষজন দেখতে পায় আমি আপনার জামার জিপার লাগিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আমাকে গণধোলাই খেতে হতে পারে। ও তাই নাকি? তাহলে তো আমি বলবো যে তুই যদি আমার জামার জিপারটা এখন লাগিয়ে না দিস, তাহলে আমি চিৎকার চেঁচামেচি করে এখানে লোক জড়ো করব আর সবাইকে বলবো তুই আমার সঙ্গে অসভ্যতামি করতে চেয়েছিস আর তুই আমার জামার জিপারটা খুলে দিয়েছিস। আরে ম্যাডাম, এগুলো কোন ধরনের কথা আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আপনার কোন জন্মের শত্রু যে আপনি আমার থেকে শত্রুতার বদলা নিতে চাইছেন? দেখ, এত কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তোকে যেটা বলেছি সেটাই করতে হবে, না হলে কিন্তু তোর সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে, এটা তোকে বলে দিলাম। এই বলে নেহা নীলের দিকে এগিয়ে যায়। আর নীল তখন ওখানেই দাঁড়িয়েছিল। এখানে গিয়ে আবারও নেহা নীলকে বলতে লাগলো তার জামার জিপারটা লাগিয়ে দেওয়ার জন্য। নীল কিছুই বুঝে উঠতে পারছিল না কি করবে। একে তো মেয়ে মানুষ, তার উপর আবার এটা পাবলিক প্লেস, লোকজন দেখলে কি হবে সেটাই তো ভাবতে পারছে না। প্রায় 2 মিনিট ধরে নেহা সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু নীল তার জামার জিপার লাগিয়ে দেয় না। তখনই নেহা আবার ধমক দিয়ে নীলকে বলতে থাকে, এই ছেলে, কি সমস্যা তোর? তোকে না বলেছি আমার জামার জিপারটা লাগিয়ে দেওয়ার জন্য? সেটা না করে তুই এভাবে হা হা করে দাঁড়িয়ে আছিস কেন? নেহার ধমক শুনে নীল অনেকটাই থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলতে থাকে, আমি কেন আপনার জামার জিপার লাগিয়ে দেব? আমি বলেছি তাই লাগিয়ে দিবি। হ্যাঁ, আইস আমার মহারানী, উনি বলেই আমাকে লাগিয়ে দিতে হবে। আপনি কি আমার ঘরের বিয়ে করা বউ নাকি যে আপনি বলবেন আর আমি আপনার জামার জীবন লাগিয়ে? ওরে বাবা রে বাবা, এখন বুঝি আমার জামার জিপারটা লাগিয়ে দেওয়ার জন্য তোকে বিয়ে করতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে চল কাজী অফিসে, আমি তোকে আজকেই বিয়ে করব। এই বলে নেহা খপ করে নীলের হাতটা ধরে ফেলে আর তাকে টানতে টানতে 1 কিলোমিটার দূরে কাজী অফিসের সামনে নিয়ে আসে। এদিকে নীলের হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই কেমন ডাইনি মেয়ের পাল্লায় পড়েছে সে, এটাই বুঝতে পারছে না। এই মেয়ে কোনো কথাবার্তা ছাড়াই বলছে তাকে বিয়ে করবে। নীল তখনই কাঁদো কাঁদো স্বরে নিহার পায়ে জড়িয়ে ধরে বলতে থাকে, আই এম সরি আপু, আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি এরকম করব না। তুমি আমার মায়ের পেটের আপন বোন, আমাকে ছেড়ে দাও। আমার সঙ্গে এরকম করো না। কিন্তু নেহা এই কথা কোনোভাবেই শুনবে না। সে তার কথায় অনড়। সে যখন যেটা বলে সেটাই করে। সে যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে নীলকে বিয়ে করবে, তখন সেটা করেই ছাড়বে। তাই সে নীলের কোনো কথা না শুনে তার শার্টের কলার টেনে ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে আসে। আর তাদের দুজনকে এভাবে দেখে কাজী সাহেব তো অনেকটাই চমকে গেলেন আর প্রশ্ন করলেন,
কি ব্যাপার, কে তোমরা আর এখানে কেন এসেছো? আমরা কি সেটা জানার কোনো প্রয়োজন আপনার নেই। এখানে সবাই যে কারণে আসে আমরাও সেই কারণেই এসেছি। আপনি এখনই লেখালেখির ব্যবস্থা করুন। আমি এই ছেলেটাকে এক্ষুনি বিয়ে করতে চাই। দেখো মা, কে তুমি সেটা তো আমি জানি না, তবে আমি তোমার বোঝার চেষ্টা হিসাবে তোমাকে উপদেশ দিচ্ছি। বিয়ে তো এভাবে হয় না, বিয়ে করতে সাক্ষী লাগে। তোমরা তো দুজনই এসেছো, তোমাদের সঙ্গে তো আর কেউ নেই, তাহলে আমি বিয়েটা পড়াবো কি করে? তাছাড়া বিয়ে পড়াতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মানতে হয়। দেখুন কাজী সাহেব, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। এইসব কথা শোনার সময় আমার নেই। আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করুন। এক্ষুনি আমাদের দুজনের বিয়ে পড়ানোর ব্যবস্থা করুন। তা না হলে আপনার এমন অবস্থা করব যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই বলে নেহা তার কলেজ ব্যাগের ভিতর থেকে একটা বন্দুক বের করে আর সেটা কাজী সাহেবের দিকে তাক করে ধরে। এটা দেখে তো কাজী সাহেব অনেকটাই ভয় পেয়ে যায়। নেহাকে বলতে থাকে বন্দুকটা নিচে নামানোর জন্য। উনি তাদের বিয়ের ব্যবস্থা করছেন, কিন্তু নেহা কোনো কথাই শুনতে চায় না। সে আবারও কাজী সাহেবকে ধমক দিয়ে তাড়াতাড়ি সব কিছু করার জন্য বলে। তখন কাজী সাহেব কোনো উপায় অন্তর না দেখতে পেয়ে তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন আর তারপর তাদের দুজনকে বলেন কাবিন নামায় সাইন করতে। কাজী সাহেবের হাত থেকে নেহা কাবিনের কাগজটা নিয়ে ওটাতে সাইন করে দেয় আর তারপর নীলকে বলে ওটাতে সাইন করার জন্য, কিন্তু নীল কোনোভাবেই সাইন করছিল না আর কান্না করতে করতে বলছিল, প্লিজ আপু, আপনি আমাকে ছেড়ে দিন। আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমি যেটা করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। বললাম না কোনো কথা বলবি না। চুপচাপ কাবিননামায় সাইন কর, না হলে তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই বলে নেহা বন্দুকটা নীলের দিকে তাক করে ধরে। নীল কি করবে কিছুই বুঝতে পারছে না। তার মাথা যেন কোনো কাজই করছে না, মাথা ভো ভো করে ঘুরছে। আজ তার সঙ্গে কেন এরকম করছে? যার সঙ্গে জীবনে কোনোদিন দেখাই হয়নি, যার সঙ্গে কোনোদিন কথাই হয়নি, আজ কিনা তাকে এভাবে এই অবস্থায় বিয়ে করতে হবে? এইসব কিছুই ভাবতে নীল, কারণ সে তার ফ্যামিলির একমাত্র ছেলে। তার বাবা মা ছোটবেলা থেকে তাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছে। তাছাড়া শুধু নীল কেন, পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই তাদের সন্তানদেরকে অনেক কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করেন। সমস্যাটা সেখানেও নয়, সমস্যাটা হলো নেহার সঙ্গে আজকেই রাত তাই নীলের দেখা আর কথা। সেখান থেকে এভাবে হুট করে বিয়ে, এটা তো হতে পারে না। নীল যদি প্রেম করে একটা মেয়েকে তার বাবা মায়ের সামনে এনে দাঁড় করিয়ে বলতো সেই মেয়েটাকে বিয়ে করতে চায়, তাহলে তার বাবা মা এটা মেনে নিত। কিন্তু যার সম্পর্কে কোনো ধারণাই নেই তাকে বিয়ে করা, তার উপর আবার মেয়েটাকে দেখে মনে হচ্ছে বয়সে বড়। তাছাড়া কাজী সাহেবের কাছে যখন মেয়েটা নিজের বয়স বলে তখন নীল জানতে পারে মেয়েটা তার চাইতে 2 বছরের বড়। তাই না নেহাকে অনেকভাবেই রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু নেহা তার কোনো কথাই শোনে না। তখনই হঠাৎ নীলের ফোনটা বেজে উঠল। নীল মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল তার আব্বু তাকে ফোন করেছে। তখনই নেহা তার হাত থেকে মোবাইলটা খপ করে ঘিরে নেয় আর ফোনটা রিসিভ করে বলতে থাকে, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। তাছাড়া তুমি আমাকে শ্বশুর আব্বুই বা কেন বলছো? শ্বশুর আব্বু, আমাকে আপনি চিনবেন না। আসলে আপনার সঙ্গে একটা দরকার আছে, তাই একটু কথা বলতে চাই। আরে এই মেয়ে আগে তুমি আরে এই মেয়ে আগে তুমি তোমার নিজের পরিচয় তো দাও, তারপর কথা বলো। তাছাড়া আমার ছেলে তো এখনো বিয়েই করেনি। ইনফ্যাক্ট ওর বিয়ের বয়সই এখনো হয়নি। তাহলে তুমি আমাকে শ্বশুর আব্বু বলছো কোন দুঃখে? শ্বশুর আব্বু, আপনার ছেলে কিন্তু অতটাও পিচ্চি না যতটা আপনি মনে করছেন। আপনার ছেলে যথেষ্ট বড় হয়েছে। যাই হোক, এত প্যাচাল না করে কাজের কথায় আসি। আপনার ছেলেকে নিয়ে আমি কাজী অফিসে এসেছি বিয়ে করার জন্য, কিন্তু আপনার ছেলে কোনোভাবেই কাবিননামায় সাইন করতে চাইছে না। আপনি প্লিজ একবার আপনার ছেলের সঙ্গে কথা বলুন আর ওকে বলুন যদি নিজের ভালো চায় তাহলে আমাকে বিয়েটা করে নিতে। এই কথা শুনে নীলের আব্বুর মাথা একদম পুরোপুরি খারাপ হয়ে গেল। একটা মেয়ে হুট করে বলছে সে তার ছেলেকে নিয়ে বিয়ে করতে কাজী অফিসে চলে গেছে। এই খবরটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বাবা মায়ের মাথা মেজাজ খুব খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা কী হয়েছে সেটা নীলের আব্বু জানে না, তাই তিনি নিজের মাথা ঠান্ডা রেখে বিষয়টা বোঝার চেষ্টা করলেন। আর তখন তিনি মেয়েটাকে বলেন ফোনটা একবার নীলের কাছে দেওয়ার জন্য। নেহা তখন ফোনটা নীলের কাছে দেয়। নীল ফোনটা রিসিভ করে কান্না করতে শুরু করে আর তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। নীলের আব্বু তখন বুঝতে পারে আসলে কিছু একটা হয়ে যায়।
তখন নীলের আব্বু নীলকে প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে উদ্ধার করব, কিন্তু তার আগে তুই আমাকে এটা বল এখানে কি হয়েছে। এরপর নীল তার আব্বুকে সমস্ত ঘটনা খুলে বলা শুরু করতেই নেহা তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর কলটা কেটে দেয়। আর তারপর নেহা আবারও নীলকে বলতে থাকে। কাবির নামায় সাইন করবি নাকি নিজের জীবন হারাবি সেটাই বল। এই কথা বলে নেহা নীলের দিকে আরও একবার বন্দুকটা তাক করে ধরে আর বলে নীল যদি এখন কাবিননামায় সাইন না করে তাহলে সে সত্যি সত্যি ট্রিগার চেপে দিবে এবং নীলকে মেরে ফেলবে। এই কথা শুনে নীল অনেকটাই ভয় পেয়ে যায় আর কাজী সাহেবের হাত থেকে কলমটা নিয়ে ওটাতে সাইন করে দেয়। আর তারপর আবারও সে নেহার পায়ে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে। এবার তো আমি কাবিননামায় সাইন করে দিয়েছি, প্লিজ এবার আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, একা কোথায় যাবি? আমাকে নিয়ে তারপরে তো যাবি। তুই তো আমাকে বিয়ে করেছিস, এখন তো আমি তোর বউ, এখন তোর উচিত আমাকে তোর সঙ্গে রাখা। যাই হোক, এখন তো আমি তোর বউ, এবার তুই আমার জিপারটা লাগিয়ে দে। এবার তো আর আমার জামার জিপারটা লাগিয়ে দিতে তোর কোনো সমস্যা নেই। এই বলে নেহা পিছন ফিরে তাকায় আর নীলকে ইশারায় তার জামার জিপারটা লাগিয়ে দিতে বলে। নীল তখন কোনো উপায়ান্তর না পেয়ে নেহার জামার জিপারটা লাগিয়ে দিল আর তারপর নেহা তার হাত ধরে কাজী অফিসের বাইরে নিয়ে আসলো। অপরদিকে নীলের আব্বু ততক্ষণে নীলের নাম্বার ট্র্যাক করে ওই জায়গায় চলে এসেছে। নেহা আর নীল কাজী অফিস থেকে বের হতেই লাগলো কাজী অফিসের সামনে বিশাল বড় বড় কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়িগুলো দেখে নীল অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেল, কারণ এগুলো তাদেরই গাড়ি। গাড়ি থামতেই গাড়ির ভিতর থেকে নীলের আব্বু আর বেশ কয়েকজন লোক বের হয়ে আসলো। নীল তার আব্বুকে দেখেই দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো। আর আমাকে যেতে দিন আব্বু, প্লিজ তুমি এই ডাইনি মার্কা মেয়েটার হাত থেকে আমাকে বাঁচাও। আমি বুঝতে পারছি না আজ কি হলো এগুলো আমার সঙ্গে। জীবনে কোনো পাপ করেছি কিনা জানি না, তবে আমার মনে হয় আগের জন্ম বলতে যদি কোনো কিছু থাকে তাহলে ওই জন্মে মনে হয় আমি কোনো খারাপ কাজ করেছিলাম, যার কারণে আজ আমার সঙ্গে এরকমটা হয়েছে। আমি বুঝতে পারছি বিষয়টা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি এটা কীভাবে সামাল দেওয়া যায়। তুই গাড়িতে গিয়ে বস। এই কথা শুনে নীল সেখান থেকে গাড়ির দিকে অগ্রসর হচ্ছিল আর তখনই পিছন থেকে নেহা তার হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো। তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? এই কথা শুনে নীল বলতে লাগলো, কোথায় যাব? আমি আমার বাসায় যাচ্ছি। আপনি আপনার বাসায় যান। আপনার তো ইচ্ছে ছিল আমি আপনাকে বিয়ে করি আর আপনার জিপারটা লাগিয়ে দিই, আমি তো সেটা করে দিয়েছি। এবার আপনি আমাকে মুক্তি দেন। এই কথা শুনে নেহা আবারও খেপে গেল আর বলতে লাগলো, আমাকে বিয়ে করেছিস, আমি তোর বিয়ে করা বউ। এখন তুই আমাকে ফেলে তোর বাড়িতে চলে যাচ্ছিস? আমাকে তোর সঙ্গে নিবি না? এই কথাটা শুনে নীলের আব্বু নীলকে কোনো কথা বলতে না দিয়ে তিনি নিজেই বলতে শুরু করলেন তিনি এই বিয়ে মানেন না এবং নেহাকে তিনি কোনোভাবেই ওনার বাড়ির পুত্রবধূ মর্যাদা দিবেন না। এই কথা বলে তিনি নীলকে নিয়ে গাড়িতে উঠে বসেন এবং ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলেন। ড্রাইভার গাড়ি স্টার্ট করতে যাবে তখনই নেহা গাড়ির ভিতরে প্রবেশ করে আর নীলের আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকে, নীলের আব্বু যদি তাকে ওনার বাড়িতে নিয়ে না যায় এবং পুত্রবধূর প্রাপ্য সম্মান তাকে না দেয় তাহলে সে থানায় যাবে এবং তাদের নামে মামলা করবে। তারপর যা হয় হবে, কিন্তু একবার যখন বিয়েটা হয়ে গেছে তখন সে কোনোভাবেই নিজের স্বামীর অধিকার ছেড়ে দেবে না। এই বলে সে গাড়িতেই উঠে বসে। তখন নীলের আব্বু আর কোনো কথাই বলে না, তিনি শুধু ভাবতে থাকেন এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এসব ভাবতে ভাবতেই তারা বাড়ি এসে পৌঁছায়। বাড়ি এসে কলিং বেল চাপ দিতে বাড়ির কাজের মেয়েটা এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই নেহা বাড়ির ভিতরে প্রবেশ করে। কাজের মেয়ে নেহাকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর নেহাকে প্রশ্ন করে, কি ব্যাপার আপামনি, কে আপনি? এখানে কি জন্য এসেছেন? নেহা তখন তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো কাজের মেয়েকে জিজ্ঞাসা করে, নীলের রুম কোনটা? কাজের মেয়ে তখন কোনো কথা না বলে নীলের রুমটা দেখিয়ে দেয় আর তখনই নেহা উপরে নীলের রুমে চলে যায়। নীল আর তার আব্বু বাড়ির ভিতরে প্রবেশ করে। তখনই নীলকে দেখতে পেয়ে কাজের মেয়ে বলে, সাহেব, একটু আগেই যে মেয়েটা আসলো উনি কে? নীলের মেজাজ এমনিতেই খুব বেশি খারাপ ছিল আর এখন কাজের মেয়ের এরকম প্রশ্ন তার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। তাই সে প্রচন্ড ক্ষেপে গিয়ে বলতে লাগে, এই মেয়েটা কে সেটা জেনে তোর কি লাভ? তুই এই বাড়িতে কাজ করতে এসেছিস, তোর মতো করে তুই তোর কাজ কর আর আমাকে কোনো প্রশ্ন করবি না। আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কাজের মেয়েটা তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল। আর এদিকে নীল তখন নিজের রুমে না গিয়ে তার আব্বুর রুমে চলে আসে। তার আব্বুর রুমে তারা বসে বসে টিভি দেখছিল। নীলকে এভাবে মনক্ষুণ্ণ দেখে তার আম্মু জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীল,
কি হয়েছে, তোমার মন খারাপ কেন? নীল তখন কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে। তখনই নীলের আব্বু নীলের আম্মুকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে। সবকিছু শুনে নীলের আম্মু আর এক মুহূর্তও দেরি না করে নীলের রুমে চলে যায়। রুমে গিয়ে তিনি দেখতে পেলে নেহা বিছানার উপর চার হাত পা চারদিকে ছড়িয়ে শুয়ে আছে। এটা দেখে নীলের আম্মু নেহাকে বলতে থাকে, এই মেয়ে, কে তুমি আর এখানে কেন এসেছো? এই কথা শুনে নেহাও তার শাশুড়ি মায়ের মুখে মুখে উত্তর দেয় যে সে এ বাড়ির পুত্রবধূ, আর সে এ বাড়ির ঘর সংসার করতে এসেছে। এই কথা শুনে নীলের আম্মুর মেজাজ খুব বেশি খারাপ হয়ে যায় আর বলতে থাকে, গায়ে মানে না আপনি মোড়ল, তাই না? তোমাকে তো আমরা দেখিও নি, জানিও না, চিনিও না, তাহলে তুমি আমাদের বাড়ির পুত্রবধূ হলে কি করে? কে জানে কে জানে না, কে মানে আর কে মানে না, ওই সব কিছু দেখার সময় আমার নেই। আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে, ব্যাস, এইটুকুতেই সীমাবদ্ধ থাকুন না। এত কিছু কেন জানতে চাইছেন? নেহার এরকম বিহেভিয়ারে নীলের আম্মু তো আরো অনেক বেশি খেপে যায়। আর নেহা কি তখনই ওই ঘর এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু নেহা সে কথা না শুনিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। নীলের আম্মু বারবার নেহাকে ডাকতে থাকে, কিন্তু নেহা সেই ডাক উপেক্ষা করেই বিছানায় ঘুমোতে থাকে। অপরদিকে সকাল ঘনিয়ে দুপুর, আর দুপুর বেলায় বিকেল হয়ে গেল। নেহা এখনো বাড়িতে আসছে না। এটা দেখে নেহার বাড়ির মানুষ সবাই অনেকটা চিন্তিত হয়ে পড়ে। নেহার আম্মু নেহার আব্বুকে ফোন দিয়ে জানায় যে নেহা বাড়িতে আসেনি। এই কথা শুনে নেহার আব্বু অনেকটা চিন্তিত হয়ে পড়ে, যদিও এরা কখনো এরকমটা হয়নি। নেহা কখনো কোনো দরকারে বাইরে গেলে সময় মতো বাড়িতে চলে আসে। আজ যখন নেহা বাড়ি থেকে বের হয়, তার আম্মু তাকে জিজ্ঞাসা করেছিল কোথায় এবং কেন যাবে। তখন নেহা বলেছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে এবং ঘন্টা খানেকের মধ্যে ফিরে আসবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল, নেহা আর বাড়িতে ফিরে আসলো না। তখনই নেহার বাবা নেহার আম্মুকে বলে নেহা তার কোন বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে সেটা কি ভুলে গেছে নাকি। তখন নেহার আম্মু বলে নেহা তার বান্ধবী প্রিয়ার সঙ্গে দেখা করতে গেছে। তখনই নেহার আব্বু নেহার বান্ধবী প্রিয়ার নাম্বারে ফোন দেয়। নেহার আব্বু প্রিয়ার নাম্বারে ফোন করে জানতে পারে নেহা প্রিয়াদের বাড়িতে যায়নি। প্রিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু নেহা ওখানে পৌঁছায়নি। ইনফ্যাক্ট প্রিয়া নিজেও অনেক ফোন করে, কিন্তু নেহা তার ফোন রিসিভ করেনি। এই কথা শুনে নেহার আব্বু তো আরো বেশি চিন্তায় পড়ে গেল। তবে কি তার মেয়েটার কোনো বিপদ হয়ে গেল? তাই তিনি আর এক মুহূর্ত দেরি না করে থানায় চলে যান এবং ওনার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে এই বলে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। দেখুন, আপনার কথা মতো আপনার মেয়ে যথেষ্ট বড় হয়েছে আর এখন নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। আপনি যেটা বলছেন আমি সেটা মেনে নিতে পারছি না, কারণ এত বড় মেয়েকে কেউ কিডন্যাপ করতে পারে না। আর মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কিন্তু নেহার আব্বু ওই কথা শুনতে চান না। তিনি বারবার এক কথা বলতেই থাকেন, তার মেয়েকে কেউ একজন কিডন্যাপ করেছে। অবশেষে পুলিশ অফিসার আর থাকতে না পেরে নেহার আব্বুকে বলেন, আচ্ছা ঠিক আছে, আমরা এই মুহূর্তে আপনার কথা মেনে নিলাম। আমরা এটা মেনে নিলাম যে আপনার মেয়েকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু আপনার মেয়েকে কেউ কেন কিডন্যাপ করবে? আপনার সঙ্গে কি কারোর ব্যক্তিগত কোনো ঝামেলা আছে? তখন নেহার আব্বু বলে তার কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ তার মেয়েকে কিডন্যাপ করতে পারে না। বিষয়টা কি সেটাই তো বুঝতে পারছে না। পুলিশ অফিসার তখন নেহার আব্বুকে বলে, আপনার মেয়ের ফোন নাম্বারটা দিন, আমরা দেখছি বিষয়টা। এই বলে পুলিশ অফিসার নেহার আব্বুর কাছ থেকে নেহার ফোন নাম্বারটা নেয় আর তখনই নাম্বারটা ট্র্যাকিং করে। নেহার নাম্বারটা যে লোকেশন দেখাচ্ছে এটা দেখে তো পুলিশ অফিসারের চোখ চরক গাছ। তিনি তো এটা বিশ্বাসই করতে পারছে না আর কোনোভাবে মেনে নিতেও পারছেন না। নেহার মতো মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে শহরে নামকরা ব্যবসায়ীর বাড়িতে। তখন পুলিশ অফিসার নেহার আব্বুকে জিজ্ঞাসা করে উনি কি ওনার মেয়ের কোনো ছেলের সঙ্গে রিলেশন চলছে, এ ব্যাপারে কিছু জানতেন কিনা। তখন উনি জানান ওনার মেয়ের কারোর সঙ্গে কোনো রিলেশন ছিল না। তাছাড়া ওনার মেয়ে এই বছর মাস্টার্স কমপ্লিট করেছে এবং বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করছে। তখন পুলিশ অফিসার নেহার আব্বুকে বলে ওনার সঙ্গে যেতে। নেহার আব্বু তখন পুলিশের সঙ্গে থানা থেকে বের হয় এবং বিশাল বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। এটা দেখে নেহার আব্বু পুলিশ অফিসারকে প্রশ্ন করে, এটা আপনি কোথায় নিয়ে এসেছেন? আপনাকে আপনার মেয়ের কাছে নিয়ে এসেছি। আপনি তো আপনার মেয়েকে খোঁজার জন্যই আমার কাছে গিয়েছিলেন। আপনার মেয়ে এই বাড়িতে আছে, ভিতরে চলুন, আপনার মেয়েকে পেয়ে যাবেন। এই বলে পুলিশ অফিসার আর নেহার আব্বু দুজনেই বাড়ির ভিতরে প্রবেশ করে।
পুলিশ অফিসার ড্রয়িং রুমে দাঁড়িয়ে নেহার নাম ধরে ডাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত হয়, সেই সঙ্গে নেহাও। নেহার আব্বু নেহাকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার নেহা, তুই এখানে কেন? তোকে এখানে তুলে এনেছি সেটা আমাকে বল। যত বড় লোকই হোক না কেন, ওদের মুখোশ আমি খুলে দেব। দেখ, আমার সঙ্গে পুলিশ নিয়ে এসেছি। আরে থামুন, আপনি আপনার মেয়েকে কে এটা করতে যাবে? কেন? আপনার মেয়ে নিজেই তো আমাকে ফাঁসিয়ে যে আমার এত বড় একটা সর্বনাশ করে দিয়েছে, আর সেখানে কি না আপনি বলছেন আপনার মেয়েকে কেউ কি করেছে? আপনার মেয়ের মতো একটা মেয়েকে কেউ কিডন্যাপ করার সাহসও কোনো দিন দেখাতে পারবে না মনে হয়। এই কথা শুনে নেহার আব্বু নেহাকে একটা ধমক দেয় আর বলতে থাকে, তিনি নীলের সঙ্গে কথা বলতে এখানে আসেননি, তিনি নিজের মেয়ের সঙ্গে কথা বলতে এখানে এসেছেন। তখন নেহাও তার আব্বুকে বলতে থাকে যে সে নিজের ইচ্ছে এখানে এসেছে এবং নিজের ইচ্ছে সে নীলকে বিয়ে করেছে। ততক্ষণে নীলের আব্বু সেখানে উপস্থিত হয়। পুলিশ অফিসারকে দেখিয়ে তিনি বলেন, কি ব্যাপার অফিসার, আপনি হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার অফিসার, আপনি হঠাৎ আমার বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? আসলে স্যার, ঝামেলা তো ছোট্ট একটা হয়েছেই, তাই তো আপনার এখানে আসা। আসলে আমি বুঝতে পারিনি ঝামেলাটা এখানে হয়েছে। আচ্ছা স্যার, আপনি বলুন বিষয়টা কি? অতঃপর নীলের আব্বু পুলিশ অফিসারকে সবটা খুলে বলল, কিন্তু নেহার আব্বু সেটা বিশ্বাসই করতে চাইল না। তিনি বলতে লাগলেন তার মেয়ে কখনো এরকমই করতেই পারে না। অপরদিকে তখনই পুলিশ অফিসার নেহার আব্বুকে ধমক দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এই যে তেমন আপনি অনেকক্ষণ বকবক করছেন, আপনার আর কোনো কথা শুনতেই চাই না। এখন আপনার মেয়ের মুখ থেকে সব শুনবো। এই বলে পুলিশ অফিসার নেহার দিকে ফিরে তাকায় আর তার কাছ থেকে সবকিছু জানতে চায়। নেহা তখন সবকিছুই পুলিশ অফিসারকে খুলে বলে, আর সে এটা পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে নীলের বাড়িতেই থাকবে, কারণ তার নীলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। সে এখন আর এই বাড়ি থেকে কোনোভাবেই ফিরে যাবে না। ঠিক তখনই নীলের আব্বু পুলিশ অফিসারকে বলতে থাকে নেহাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে। তিনি নেহাকে এই বাড়িতে আর এক মুহূর্তও দেখতে চান না, কারণ নেহা তার ছেলেকে ফাঁসিয়ে নিয়ে বিয়ে করেছে। এটা ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই করেছে। তিনি এই বিয়ে কোনোদিনও মেনে নেবেন না। এই কথা শুনে নেহা বলতে থাকে, তা শ্বশুরমশাই, সে আপনি যাই বলেন না কেন, আমি কিন্তু কোনোভাবেই এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। আমি এই বাড়িতেই থাকবো এবং আপনার ছেলের সঙ্গে সংসার করব। কোনো অ্যাক্সিডেন্টালি হলেও আপনার ছেলের সঙ্গে বিয়েটা আমার হয়ে গেছে। এই কথা বলে নেহা তার আব্বুকে এই বাড়ি থেকে চলে যেতে বলল এবং সঙ্গে সঙ্গে এসে রুমে চলে যায়। আর এদিকে কোনো উপায়ান্তর না পেয়ে নেহার আব্বু পুলিশ অফিসার নিয়ে ওই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়। নেহার আব্বু বাড়িতে যেতেই নেহার আম্মু দরজা আছে এবং নেহা কোথায় আছে সেটা জানতে চায়। তখনই নেহার আব্বু সবকিছু খুলে বলে। নেহার আম্মু তখন আর এক মুহূর্তও দেরি না করে নেহার আব্বুর কাছ থেকে ঠিকানা নিয়ে ওই বাড়িতে চলে আসে। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই নীল এসে দরজা খুলে দেয়। নীলকে দেখেই নেহার আম্মু অনেকটা অবাক হয়ে নীলকে প্রশ্ন করে, ম্যাডাম, এটা তো আমাদের বাড়ি, তাহলে আমি থাকবো না তো এখানে কে থাকবে? মানে এটা তোমাদের বাড়ি? মানে কি আমার মেয়ে তোমার সঙ্গে বিয়ে হয়েছে? এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে আপনার মেয়ে? দেখো, একদম নেকা সাজার চেষ্টা করবে না। আমার মনে হয় তুমি জেনে শুনে ইচ্ছা করে আমার সঙ্গে এরকমটা করেছো, তাই না? আমি তোমাকে ইংরেজিতে ফেল করেছিলাম আর সেটার জন্য বদলা নিচ্ছ? কথাটা শুনেই নীলের মাথাটা একটা চক্কর দিয়ে উঠল। সে তখনই সোফায় বসে পড়ল আর নেহার আম্মুকে বলতে লাগলো সে কোনো বদলা নিচ্ছে না, উল্টে তার উপর ম্যাডাম হয়তো বদলা নেওয়ার চেষ্টা করছে। কারণ ম্যাডাম যখন তাকে ইংরেজিতে ফেল করিয়েছিল তখন সে ম্যাডামকে বলেছিল তার পরিণাম ভালো হবে না, কারণ সে ইংরেজিতে অতটা খারাপ নয় যে ফেল করবে। ম্যাডাম ইচ্ছে করে থেকে চুরি করিয়েছে এবং তারপর ম্যাডাম থেকে পরীক্ষার খাতাটা পর্যন্ত দেখতে দেয়নি তাই। কিন্তু নীল মোটেও সেরকম ছেলে নয়। সে কারো কাছ থেকে বদলা নিতে কখনো চায় না। ইনফ্যাক্ট সে সবসময় সমস্ত রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে চায়। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। নেহার আম্মু তখন নীলকে বলে নেহাকে ডেকে দিতে, তিনি নেহার সঙ্গে কথা বলবেন। নীল তখন বলে, দেখুন, এমনিতেই আপনার জন্য আমাকে আমার লাইফ থেকে একটা বছর বাদ দিতে হয়েছে। এখন আবার আপনার মেয়ে আমার জীবনটাকে বরবাদ করার জন্য এসেছে। আমি বুঝতে পেরেছি এটা আপনি ইচ্ছে করেই করেছেন, তাই আপনার মেয়েকে আপনি নিজেই খুঁজে নিন, আর পারলে আমার বাড়ি থেকে নিয়ে যান। হ্যাঁ, অবশ্যই আমি তো আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। আমি কি তোমার মতো ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব নাকি?
আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে এবছর, আর তুমি সবেমাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো। তোমার মতো পিচ্চি মার্কা একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দেব না। এরপর নেহার আম্মু নীলের সঙ্গে আর কোনো কথা না বলে নিজের বাড়ির ভিতরে চলে গেলেন আর নেহাকে খুঁজে বের করলেন। নেহা তার আম্মুকে দেখেই বলতে লাগলো তার আম্মু এখানে কেন এসেছে। তখন তার আম্মু বলে যে তাকে নিতে এসেছে, কিন্তু সে এখান থেকে কোনোভাবেই জানে না এটা তার আম্মুকে জানিয়ে দেয়। তাই তার আম্মু বাধ্য হয়ে সেখান থেকে চলে গেল। সন্ধ্যা আর সন্ধ্যা গনিয়ে রাত হতে চলল। বাড়িতে শ্মশান কাণ্ড চলছে, কেউ রান্না বান্না পর্যন্ত করেনি। নেহা সেই সকালবেলা বাসা থেকে নাস্তা করে বের হয়েছিল, দুপুরের খাবার খায়নি। আর এদিকে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তার পেটে ক্ষুধায় ইঁদুর দৌড়াদৌড়ি করছে, তাই সে রুম থেকে বের হয়ে তার শাশুড়ি আম্মুকে খুঁজতে লাগলো। শাশুড়ি আম্মু কই আপনি? সবার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দেন। নেহার এরকম বেসুরো গলার আওয়াজ শুনে নীলের আম্মু রুম থেকে বের হয়ে আসে, আর সেই দিয়ে নামতে নামতেই নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এই মেয়ে, তোমাকে না বলছি তুমি একদম আমাকে শাশুড়ি আম্মু বলবে না। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না। আর এই বাড়ির থেকে যদি তোমার খাবার খাওয়া ইচ্ছে থাকে তাহলে তুমি নিজে খাবার বানিয়ে খেয়ে নাও, কেউ তোমাকে খাবার বানিয়ে খাওয়াবে না। নেহা তখন কোনো কথা না বলেই সোজা রান্নাঘরে ঢুকে গেল, আর তারা নিজের জন্য খাবার তৈরি করে খাবার খেয়ে নিল। নেহা খাবার খাচ্ছিল, তখনই তার শাশুড়ি মা রান্নাঘরে আসে আর দেখতে পাই সে নিজের তৈরি করা খাবার নিজে নিজেই খাচ্ছে। তখন তার শাশুড়ি মা তাকে উদ্দেশ্য করে বলেছে কেন নিজের জন্য শুধু খাবার তৈরি করেছে, সে কেন পরিবারের সবার জন্য খাবার তৈরি করেনি। তখন নেহা তার শাশুড়ি মায়ের মুখের উপর উত্তর দেয় সে কারোর জন্য খাবার তৈরি করতে পারবে না, সে এই বাড়ির পুত্রবধূ, কাজের মেয়ে নয়। এরপর সে তার শাশুড়ি মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে নীল এখনো রুমে আসেনি, তাই সে নীলকে নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সে কোথাও নীলের গলার আওয়াজ শুনতে পায় না। অবশেষে বাধ্য হয়ে সেই রুম থেকে বের হয় এবং সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই সে নীলকে খোঁজার জন্য বাড়ির ছাদে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় নীল ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানছে। নেহা তখনই নীলের পিছন থেকে ধমক দিয়ে বলে, এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস? হঠাৎ করেই নেহার গলার আওয়াজ শুনে নীল অনেকটাই চমকে যায়, আর পিছন ফিরে তাকিয়ে নেহাকে দেখতে পেয়ে বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছি এইটাতেই বুঝতে পারছিস না? আমি তোর বিয়ে করা বউ, আর আজকে আমাদের বিয়ে হয়েছে। এখন রাত অলরেডি 11টার বেশি বেজে গেছে, আমাদের বাসর ঘর এখনো সাজানো হয়নি কেন? বাসর ঘর কথাটা শুনে নীল একটা তার ছেলের হাসি দিয়ে বলতে থাকে, কিসের বাসর ঘর আর কার বাসর ঘর? যেখানে বিয়ে হয়নি সেখানে বাসর ঘর কোথা থেকে আসছে? এই কথা শুনে নেহা আরো অনেকটাই বেশি ক্ষেপে যায় আর বলতে থাকে, দেখ, একদম আমার মেজাজ খারাপ করাবি না বলে দিলাম। এখনই তুই আমার সঙ্গে রুমে চল, বাসর ঘর সাজাতে হবে না, যা আছে তাতেই চলবে, ওখানেই বাসর সেরে নিতে পারবো। এই বলে নেহা নীলের হাতটা ধরে ফেলে আর টানতে টানতে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসছিল। আর তখনই নীল বলতে থাকে, আপনি কেন করছেন আমার সঙ্গে এরকম? আমি আপনার কোন জন্মের শত্রু ছিলাম যে আপনি আমার সঙ্গে এরকম করছেন? কিন্তু নেহা তখন নীলের কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ নীলকে রুমের ভিতরে নিয়ে আসে আর দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয়। কি হলো, আপনি দরজা কেন বন্ধ করলেন? তো আমি যে তোর সঙ্গে বাসর করছি এটা কি সবাইকে দেখাতে হবে নাকি? তোর যদি দরজা খোলা রেখে সবাইকে সবকিছু দেখানোর ইচ্ছে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, দরজা খোলা রাখতে পারিস। দেখুন, আপনি আমাকে এখান থেকে যতদিন, আমি কোনোভাবেই আপনার সঙ্গে ওসব কিছু করব না। আমি এখনও অনেক ছোট আছি, বিয়ে করার মতো বয়স আমার হয়নি। তাছাড়া বিয়ে বাসর ওগুলো তো আমি কিছু বুঝিই না। তখনই নেহা বলতে থাকে, তোকে কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি সব বুঝি, আর আমি তোকে সব কিছু বুঝিয়ে দেব। তুই যেটা না জানিস ওটা আমি তোকে শিখিয়ে দেব। এই বলে নেহা নীলকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয় আর তখনই তার বুকের উপর বসে পড়ে। এদিকে নেহা নীলের বুকের উপর বসে পড়াতে নীলের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তাই সে নেহাকে বলতে থাকে তার বুকের উপর থেকে নামার জন্য। কিন্তু নেহা তার কোনো কথা না শুনেই তো আর কথা বলাই বন্ধ করে দিল। নীলের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর তারপর ইচ্ছে মতো কিস করতে থাকলো। প্রায় 5 মিনিট কিস করার পর নেহা নীলের ঠোঁট দুটো ছিঁড়ে দেয় আর নীল তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর নেহাকে বলতে থাকে,
এটা আপনি কি করছিলেন? আর একটু হলে তো আমি মরেই যেতাম। এইসব তুই কি বলছিস? তুই মরে যাবি কেন? এই তো সবেমাত্র তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর এখনো বাসরটাই করলাম না, আর এখন কিনা তুই বলছিস মরে যাবি? এইভাবে বললে হয় নাকি? আর এত বড় ছেলে হয়েছিস আর এখনো এইটুকু কিসের ভার নিতে পারিস না? দেখ, আমি কিন্তু হেভি রোমান্টিক। আমার সঙ্গে কিন্তু দিনের 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় রোম্যান্স করতে হবে, বাকি 6 ঘন্টা তোকে দিয়ে দেব। এই বলে নেহা আবারও নীলের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে এনে আরও গভীরভাবে কিস করতে থাকে। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ সময়। নীল প্রথমে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও পরে আর পেরে উঠছিল না, তাই সেও নেহার সঙ্গে সঙ্গে রেসপন্স করতে থাকে। হাজার হোক ছেলে মানুষ বলে কথা, লোহার কাছে চুম্বক থাকলে লোহা তো চুম্বককে আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। তাই প্রায় বেশ কিছুক্ষণ সময় পর দুজন দুজনের মধ্যে বিলীন হয়ে গেল। আর 1 ঘন্টা ধরে চলল তাদের ভালোবাসার রোমান্টিক আদান প্রদান পর্ব। তাদের ভালোবাসার প্রেমময় মুহূর্ত শেষ হলে দুজনে বিছানায় শুয়ে পড়ে। আর ঠিক তখনই নেহা আবারও এসে নীলকে জড়িয়ে ধরে। তখন নেহাকে নীল বলতে থাকে, কি হলো? আপনি তো আমার মান সম্মান সব কিছু চিনিয়ে নিয়েছেন, তাহলে এখন আবার আমাকে এসে জড়িয়ে ধরেছেন কেন? ও মা, ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরবো এতেও আবার কারণ লাগে নাকি? তাছাড়া বিয়ে যখন করেই নিয়েছি তাহলে এখন থেকে আর একা একা কেন ঘুমাবো? জামাইকে জড়িয়ে ধরে ঘুমাবো। জামাই থাকতে একা একা ঘুম আসবে নাকি? এই বলে নেহা নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর ঘুমিয়ে পড়ে। এদিকে নীলের তো কোনোভাবেই ঘুম আসছিল না, কারণ সে সবসময় একা একা ঘুমাতে অভ্যস্ত। সেই যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকে সে একা একা ঘুমায়, আর এখন কিনা হুট করে তার সঙ্গে একটা মেয়ে ঘুমাবে, এটা সে মেনে নিতেই পারছিল না। তাই সারা রাত চলে গেলেও নীলের চোখে আর ঘুম আসলো না। সারাটা রাত তাকে নির্ঘুম কাটাতে হলো। ফজরের আজান দিচ্ছিল, ঠিক তখনই নীল নেহাকে ঘুম থেকে ডেকে তুলল আর ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ার জন্য বলল। কিন্তু নেহা কোনোভাবেই ঘুম থেকে উঠতে চাইছিল না। সে আরও ঘুমোবে আর অনেকক্ষণ পর ঘুম থেকে উঠবে। তাই নীল কোনো রকম নেহাকে নিজের বুকের উপর থেকে নামিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সে ফজরের নামাজ আদায় করে নিল। তারপর বের হয়ে গেল মর্নিং ওয়াক করার জন্য। ফাটাফাটি শেষ করে সকাল 8টার দিকে বাসায় ফিরে আসলো। সকাল 8টার প্রতিদিন যখন সে এই টাইমে বাসায় ফিরে আসে, বাসায় এসে দেখতে পায় টেবিল ভর্তি নাস্তা। কিন্তু সে আজ যখন নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গেল তখন সে দেখতে পেল পুরো ডাইনিং টেবিল একদম ফাঁকা। টেবিলে কোনো রকম কোনো খাবার নেই। তাই সে তার আম্মুকে ডাকতে থাকে এবং কিছুক্ষণ পর তার আম্মু সেখানে আসলে তার আম্মুকে জিজ্ঞাসা করে টেবিলে কোনো খাবার নেই কেন। তখন তার আম্মু বলে তিনি এই বাড়ির কারোর জন্য কোনো খাবার তৈরি করতে পারবেন না। এই বাড়িতে যে মেয়েটা জোরপূর্বক ঢুকে পড়েছে ওই মেয়েটাকে বাড়ির সবার জন্য খাবার তৈরি করতে হবে, কারণ ওই মেয়েটা নিজেকে এবারে পুত্রবধূ বলে দাবি করেছে। তাই এসব কথা শুনে নীল আর কোনো কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে গেল। তারপর একটা রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করে নিল। নাস্তা শেষ হলে নীল বাসায় চলে আসলো। বাসায় এসে দেখতে পেল নেহা তখনও ঘুমাচ্ছে। নীল তখন নেহাকে আর ঘুম থেকে ডেকে না তুলেই ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তারপর বাসা থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরল এবং একের পর এক সবাই প্রশ্ন করেই চলল, রাজ, কি রে, কি ব্যাপার দোস্ত, এভাবে হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি? আরে ভাই, আমি তো নিজেও জানতাম না, হুট করে এভাবে আমার সঙ্গে কি থেকে কি হয়ে গেল। আমি তো সেটাই বুঝতে পারছি না কেন আমার সঙ্গে এরকম হলো। এভাবেই তাদের মধ্যে কথা হচ্ছিল। তখনই নিহার আম্মু এসে সেখানে উপস্থিত হয়। নিহার আম্মুকে দেখে সবাই ওনাকে সালাম দেয়। আর ঠিক তখনই নিহার আম্মু নীলকে উদ্দেশ্য করে বলতে থাকে, তুমি সবকিছু জানতে এবং সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই করেছো। তুমি কেন করলে এরকম? আর আমার মেয়েটাও কেমন সেটাও আমি বুঝতে পারছি না। আমার মেয়েটাও কেন যে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করতে গেল? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তোমাদের এই সম্পর্কে কতদিন ধরে চলছিল? নীল তখন নেহার আম্মুকে বলে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ইনফ্যাক্ট কালকের আগে নেহাকে সে কোনোদিন দেখেও নি পর্যন্ত। কিন্তু নেহার আম্মু তার কোনো কথাই বিশ্বাস করলো না, উল্টে তাকেই দোষারোপ করলো। আর তখনই আবারও তার বন্ধুরা তাকে প্রশ্ন করতে লাগলো সে কি ম্যাডামের মেয়েকে বিয়ে করেছে, নাকি তখন সে তার বন্ধুদেরকে সমস্ত ঘটনা খুলে ফেলে। সব কিছু শুনে তার বন্ধুরা তাকে বলে, কি বলছিস দোস্ত, অবশেষে কি না ম্যাডামের মেয়েকে বিয়ে করতে গেলি? আরে ভাই, তোরা শুধু শুধু আমাকে কেন কথা শোনাচ্ছিস? আমি কি জানতাম না কি এসব কিছু? ম্যাডাম যেরকম তার মেয়েটাও সেরকম। আমাকে যে কিভাবে কি করে নিল
আমি তো বুঝতেই পারলাম না। তখন তার বন্ধুরা সমস্ত ব্যাপারটা বুঝতে পারলো আর প্রসঙ্গটা পাল্টে ফেলল। তারপর তারা বেশ কিছুক্ষণ ক্যাম্পাসে বসে গল্পগুজব করে তারপর ক্লাসে চলে আসে। সকাল 11টার দিকে নীলের ফোনে হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। নীল মোবাইলটা হাতে নিয়ে ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পায় নেহা তাকে ফোন করেছে। তখন নীল তাকে প্রশ্ন করে যে সে নীলের নাম্বার কোথায় পেয়েছে। তখন নেহা বলে সে বাড়ির সবার কাছেই নীলের নাম্বার চেয়েছিল, কিন্তু কেউই তাকে নীলের নাম্বার দেয়নি। অবশেষে নেহা বাধ্য হয়ে বাড়ির সিকিউরিটি গার্ডের কাছ থেকে নীলের নাম্বার নেয় এবং তাকে ফোন করে। নীল তখন জানতে চায় নেহা তাকে কেন ফোন করেছে। তখন নেহা তাকে বলতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে নীল বাসা থেকে বের হয়ে চলে গেছে, তাকে একটা বারের জন্য বলে যায়নি কেন। তখন নীল বলে যে নেহা ঘুমাচ্ছিল তাই তাকে ঘুম থেকে জাগায়নি। এই বলে নীল ফোনটা কেটে দেয়। আর তার বন্ধুরা তখনই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে বিয়ে হতে না হতেই দেখছি বউয়ের প্রেম একদম উতলে পড়ছে। এই কথা শুনে নীলের মেজাজ অনেকটাই খারাপ হয়ে যায় আর বলতে থাকে দেখ, তোরা আমাকে নিয়ে একদম ফাইজলামো করিস না, এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। এমনিতেই কি একটা ঝামেলার মধ্যে আছি আমি আর আল্লাহ আমি আর আল্লাহ ছাড়া, সেটা কেউ জানে না। আর সেখানে যদি তোরা এভাবে আমাকে নিয়ে মজা নিস তাহলে আমার কেমন লাগবে সেটা তোরা নিজেরাই চিন্তা করে দেখ। এরপর নীলের বন্ধুরা তাকে আর কোনো কথা বলল না। এদিকে দেখতে দেখতে ভার্সিটির টাইম শেষ হয়ে আসলো। নীল বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় নেহা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। নীল বাসায় প্রবেশ করা মাত্রই নেহা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো আর তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তখন নীলের আব্বু আম্মু উপস্থিত ছিল। নেহার এরকম কর্মকাণ্ডে নীল কি করবে কিছুই বুঝতে পারছে না, একদম হতভম্ব হয়ে যায়। সে কোনো রকম ধাক্কা দিয়ে নিজের থেকে নেহাকে ছাড়ানোর চেষ্টা করে আর নেহা তখনই ধাক্কার তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে যায় আর চিৎকার করতে থাকে ও মা গো, বাবা গো, মরে গেলাম, আমার কোমরটা ভেঙে গেল। তুমি আমার কেমন জামাই গো, বউয়ের প্রতি একটুও ভালোবাসা নাই, এইভাবে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়? নীল তখন কোনো কথা না বলে রাগে ফুসফুস করতে করতে রুমের ভিতরে চলে আসে। আর এদিকে নেহা ড্রয়িং রুমে বসেই কান্না করতে থাকে। প্রায় 1 ঘন্টা বসে বসেই ন্যাকা কান্না করতে থাকে। এদিকে নীলের আব্বু আম্মু নেহার এই ন্যাকা কান্না আর সহ্য করতে পারছে না। নীলের আম্মু তো বলেই বসলো, এই মেয়ে এখান থেকে সরো, আমরা এখানে তোমার মরা কান্না দেখার জন্য বসে থাকিনি। নেহা তখন আরো জোরে জোরে কান্না করতে থাকে আর বলতে থাকে এই কেমন শ্বশুরবাড়িতে এলাম, কেউই আমার কষ্ট বুঝে না, আমার জামাইটা তো বোঝেই না, সেই সঙ্গে আমার শ্বশুর শাশুড়িগুলোও নাই। হায় আল্লাহ, তুমি এরা কেমন শ্বশুরবাড়ি রেখেছ আমার কপালে, যেখানে কেউই আমাকে ভালোবাসে না। নীলের আব্বু আম্মু তখন অনেকটাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে আরও বেশ কিছুক্ষণ পর কান্না করার পর নেহা নিজে নিজেই ওখান থেকে উঠে রুমে চলে আসে। দেখতে পায় নীল বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। আর এই সুযোগেই সে তখনই দরজাটা বন্ধ করে দেয়। আর দরজা বন্ধ করার আওয়াজ শুনতে পেয়ে নীল বিছানা থেকে উঠে বসে আর নেহাকে বলে নেহা কেন দরজা বন্ধ করেছে। তখনই নেহা বলতে থাকে সে তার জামাইয়ের সঙ্গে পার্সোনাল টাইম কাটাবে, এতে কারো সমস্যা হলে সেটা তার দেখার বিষয় নয়। এই কথা শুনে নীল বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। ঠিক তখনই নেহা পিছন থেকে তার হাতটা ধরে ফেলল আর বিছানায় টান দিয়ে ফেলে দিল। নীল তখন আবার নিজেকে বাঁচানোর জন্য বিছানা থেকে নেমে যেতে চাইছিল, কিন্তু নেহা তাকে সেই সুযোগটাই দিল না। ততক্ষণে সে নীলের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর গভীরভাবে চুমু খেতে থাকে। প্রায় 5 মিনিট পর নেহা নীলের ঠোঁট দুটো ছাড়ে আর তখনই নীল বলতে থাকে আপনার সঙ্গে আমার কথা জনমের শত্রুতা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি কি এখানে এসেছেন আমাকে মারার জন্য নাকি? আরে জান পাখি, তুমি এইভাবে কেন বলছো? আমি তোমার শত্রু হতে যাব কেন? আমি তো তোমার বিয়ে করা বউ, তোমার সারা জীবনের সঙ্গী। তাহলে আমি তোমাকে মারবো কেন? তোমাকে মেরে আমি নিজে নিজে বিধবা পোশাক পরিধান করব নাকি? আমার বাবা বিধবা হওয়ার এত শখ নেই। আর তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? আমি তোমার বিয়ে করা বউ। বিয়ে করা বউকে কেউ কখনো আপনি করে বলে নাকি? বউকে আদর করে ভালোবেসে তুমি বলে ডাকতে হয়, নয়তো আমার নাম ধরে। দেখুন, আপনার এইসব আদর স্নেহ ভালোবাসা আপনার কাছে রেখে দিন। এরপর নীল আর কোনো কিছু বলার চেষ্টা করলেও আর কোনো কিছুই বলতে পারেনি। নেহা ততক্ষণে আবারও তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খাচ্ছে। এদিকে নীল তো একদম যাই অবস্থা, সে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। আর এদিকে নেহা তো অত্যাচার করেই চলেছে।
তার অত্যাচার যেন কোনোভাবেই থামছে না। এভাবেই চলে গেল বেশ কিছুদিন। সেদিন সকালবেলা ফ্যামিলির সবাই একসঙ্গে বসে সকালে নাস্তা করছে। ইতিমধ্যে বাড়ির সবাই অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। নীলের আব্বু আম্মু নেহাকে মেনে নিতে শুরু করেছে। সবার নাস্তা প্রায় শেষের দিকে তখনই নেহা তার শ্বশুরমশাইকে উদ্দেশ্য করে বলে, আব্বু, আমি ভাবছি কাল থেকে অফিসে যাব। বাড়িতে একা একা বসে থাকতে আমার ভালো লাগে না। অফিস করতে চাও? এটা তো খুবই ভালো কথা। তাহলে তো আমি তোমাকে অফিসে রেখে বাইরের দিকটা সামলাতে পারবো। একা একা অফিস সামলাতে আমি একদম হিমশিম খাচ্ছি। এদিকে নীলের পড়াশোনা শেষ হয়নি, সেও ব্যবসা দেখাশোনা করতে পারছে না। এখন তুমি যদি অফিসে যাও তাহলে আমার জন্য ভালোই হবে। নীলের আব্বুর এই কথার সঙ্গে নীলের আম্মু যোগ দিল এবং তিনিও সম্মতি জানালেন নেহার অফিসে যাওয়ার বিষয়ে। তাই পূজার দিন সকাল হতে না হতেই নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা তৈরি করে নিল, আর তারপর নাস্তা খেয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। এদিকে তার শ্বশুর মশাই ড্রয়িং রুমে তার জন্য ওয়েট করছিল। আজকে নেহার অফিসে প্রথম দিন বলে কথা। কিছুক্ষণের মধ্যে নেহা তৈরি হয়ে নিচে চলে আসলো। নেহা একটা থ্রি পিস পরেছিল। তখন তার শ্বশুরমশাই বলতে লাগলো নেহা যেন এই পোশাক পাল্টে ওয়েস্টার্ন কিছু ড্রেস পরে আসে, কারণ অফিসে এসব বাঙালিয়ানা ড্রেস মানায় না। আর নেহাও যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। শৈশবের কাছ থেকে এই জায়গাটা শুনে সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল আর ওয়েস্টার্ন পরে তারপর বের হয়ে আসলো। যদিও নেহার এই ওয়েস্টার্ন ড্রেস পরা নীল একদমই পছন্দ করে না, কিন্তু তারপরেও সে নেহাকে এসব ড্রেস পরা থেকে বিরত রাখতে পারে না। শ্বশুরের কাছ থেকে এই ড্রেস পরার পারমিশন পেয়ে নেহা তো যেন একদম হাতে আকাশ নাগাল পেল। আর তারপর শ্বশুর বৌমা মিলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল অফিসে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে ওনাকে তো চিনলাম না। এই হলো নেহা আর আমার একমাত্র পুত্রবধূ। এখন থেকে এই অফিসে আমার সঙ্গে থাকবে এবং অফিসে সবকিছু দেখাশোনা করবে। আমার বর্তমানে নেহাই হবে এই অফিসের প্রধান। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আশরাফ ইসলাম, এই কোম্পানির ম্যানেজার। আপনাকে আমাদের কোম্পানিতে সুস্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, শুনুন, একটা কথা বলতে চাই। এতদিন যা করার করেছেন, তবে এখন থেকে আমি চলে এসেছি। সব কিছু করার আগে একবার আমাকে জিজ্ঞাসা করে নেবেন। ম্যানেজার তখন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে নীলের আব্বু নেহাকে নিয়ে পুরো অফিসে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ দেখালো, আর তারপর নেহাকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। নীলের আব্বু কেবিনে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কানাডা থেকে ওনার ফোনে একটা ফোন আসে, আর উনি ফোনটা রিসিভ করেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর উনি নেহাকে বলেন, নেহা মামনি, তুমি অফিসে আসার পর থেকে দেখছি আমার ভাগ্যটাই খুলে গেছে। এই কানাডার এই কোম্পানির সঙ্গে কাজ করার জন্য বেশ কয়েক মাস ধরে চেষ্টা করছি, কিন্তু তারা কোনোভাবেই আমাদের কোনো রিপ্লাই দিচ্ছিল না। তুমি অফিসে পা দিতে না দিতেই তারা নিজের থেকেই আমাকে ফোন করলো। সত্যি তুমি কতটা ভাগ্যবান সেটাই আমি ভাবতে পারছি না। আর যাই হোক, আমাকে আগামীকালকে এই কোম্পানির সঙ্গে কথা বলতে কানাডায় যেতে হবে। তুমি একা একা সব সামলাতে পারবে তো? আব্বু, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নিতে পারবো। আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। তাছাড়া আপনি খুব ভালো করেই জানেন আমি ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করেছি, তাই ব্যবসা আমি খুব ভালো করেই বুঝি। তাছাড়া আপনি পরে যেহেতু আমার স্বামী হবেন এই কোম্পানির একমাত্র, তাহলে সব কিছু আমি না বুঝলেও বুঝে নেওয়ার চেষ্টা করতেই হবে। এরপর তারা দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো, আর নীলের আব্বু ম্যানেজারকে ডেকে এনে ওনার পাশের কেবিনটা পরিষ্কার করে ঠিকঠাক করে নেহাকে বুঝিয়ে দেওয়ার জন্য বললেন। ম্যানেজার তখন তাড়াহুড়ো করে ওই কেবিনটা পরিষ্কার করে সবকিছু ঠিকঠাক করে নেহাকে ওই কেবিনে যেতে বলে। নেহা কেবিনে গিয়ে বসা মাত্র ম্যানেজারকে বলে, আজকের কাজ কি? তখন ম্যানেজার সবকিছু বলতে থাকে। তখনই নেহা ম্যানেজারকে বলে আজকের কাজের ফাইলগুলো নিয়ে আসতে, এগুলো চেক করে নিবে। ম্যানেজার তখন আমতা করে বলতে থাকে, ম্যাডাম, ওগুলো আপনাকে চেক করতে হবে না। নতুন যে কাজগুলো আসবে সেগুলোর ফাইলে আপনাকে চেক করে দিলেই হবে। এই কাজে সমস্ত ফাইল আমি চেক করে দিয়েছি আর সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু নেহা তার কোনো কথাই শুনল না। সে তার স্পষ্ট জানিয়ে দিল 10 মিনিটের মধ্যে সমস্ত ফাইল তার টেবিলে দেখা চাই, তা না হলে ম্যানেজারের চাকরি চলে যেতে পারে। ম্যানেজার কোনো উপায়ান্তর না পেয়ে সমস্ত ফাইল নেহার কেবিনে নিয়ে আসলো, আর সবগুলো ফাইল নেহার টেবিলে রাখলো। নেহা এক এক করে প্রত্যেকটা ফাইল চেক করছিল আর চোখে ম্যানেজারকে দেখছিল। ম্যানেজার দরকার নেহার সামনেই দাঁড়িয়েছিল।
ফাইলগুলো চেক করা শেষ হলে ম্যানেজারকে নেহা বলতে লাগলো, আগামীকাল থেকে আপনার এই অফিসে আসার কোনো প্রয়োজন নেই। আপনারা যা কাজ সেটা আমি সামলে নিতে পারবো। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমি যদি চাকরি করতে না পারি তাহলে আমার বউ বাচ্চাকে কী খাওয়াবো? ওদেরকে আমি কিভাবে লালন পালন করব? ম্যাডাম, দয়া করে আপনি এরকমটা করবেন না। আপনি প্লিজ আমার উপর একটু দয়া করুন। কিন্তু নেহা ম্যানেজারের কোনো কথাই শুনল না। নেহা পরিষ্কার জানিয়ে দিল, আগামীকাল থেকে যেন ম্যানেজার এই অফিসে চাকরি করতে না আসে, আর যদি আসে তাহলে এর পরিণাম ভয়াবহ হবে। ম্যানেজার তখন নেহার সঙ্গে কোনো কথা না বলে নীলের আব্বু মানে তার বসের সঙ্গে কথা বলতে নীলের আব্বুর কেবিনে চলে গেল। নীলের আব্বুর কেবিনে গিয়ে ম্যানেজার কান্না করতে করতে নীলের আব্বুকে বলতে লাগলো, স্যার, এটা আপনি কেমন লোক নিয়ে এসেছেন? আমি আপনার অফিসে এতদিন ধরে কাজ করেছি, আপনি কোনোদিন আমার কাজে একটু ভুল পর্যন্ত ধরতে পারেননি। আর সেখানে উনি প্রথম দিন অফিসে এসে আমাকে অফিস থেকে বের করে দিচ্ছেন, আর আমাকে বলছেন আমি যেন আর কখনো এই অফিসে চাকরি করতে না আসি। আর এটা কেমন কথা? আমি তো সেটাই বুঝতে পারছি না। এসব আপনি কি বলছেন ম্যানেজার সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা প্রথম দিন এসেই কেন আপনাকে অফিস থেকে বের করে দিবে? আপনি কি বৌমার সঙ্গে কোনো বেয়াদবি করেছেন নাকি কোনো উল্টাপাল্টা কথা বলেছেন? তখন ম্যানেজার নীলের আব্বুকে বলল সে কোনো উল্টোপাল্টা কথা বলেনি আর কোনো বেয়াদবিও করেনি। নীলের আব্বু তখন ভাবতে লাগলো তাহলে কি হয়েছে, বিষয়টা কি সেটা জানার জন্য তিনি নিজেই কেবিন থেকে বের হয়ে নেহার কেবিনে চলে গেলেন। নেহা ওনাকে দেখে উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন, কি ব্যাপার আব্বু, আপনি হঠাৎ আমার টেবিলে কোনো সমস্যা হয়েছে নাকি? ম্যানেজার সাহেবকে তুমি কি বলেছো? তাকে নাকি আগামীকাল থেকে অফিসে আসতে না করেছো? হ্যাঁ আব্বু, কারণ উনি এই অফিসে দীর্ঘদিন ধরে চাকরি করছেন, এখন ওনার বিশ্রামে যাওয়া প্রয়োজন। তখন নীলের আব্বু বলতে থাকে, এই ম্যানেজার এই অফিসে অনেকদিন ধরে চাকরি করছে বিশ্বস্ততার সঙ্গে, এখন হুট করে ওনাকে বাদ দিয়ে তো আমরা নতুন ম্যানেজার নিতে পারি না। নতুন একজন মানুষকে বিশ্বাস করতেও তো অনেকটা সময় লাগে। এই কথা শুনে নেহা বলতে থাকে, আপনি যাকে এতদিন অন্ধের মতো বিশ্বাস করে এসেছেন সেই মানুষটাই আপনার বিশ্বাসের ঘরে চুরি করেছে। সে এই কোম্পানি থেকে কত লক্ষ টাকা সরিয়েছে সেটার অঙ্ক আপনি কোনোদিনও মেলাতে পারবেন না। কারণ আমি আজকে এসে সবেমাত্র একটা প্রজেক্টের ফাইল চেক করেছি, সেখান থেকে উনি প্রায় 5 লক্ষ টাকা গড়বড় করেছেন। উনি যেদিন থেকে চাকরি করছেন সেদিন থেকে আজ পর্যন্ত যতগুলো প্রজেক্ট বের হয়েছে সবকটা প্রজেক্টেই এরকম করেছেন, যেটা আপনি বুঝতে পারেননি কারণ আপনি একা একা অফিস সামলাতে গিয়ে কখনো ওনার ফাইলগুলো চেক করতেন না। উনি যেটা বলতেন আপনি সেটাই বিশ্বাস করতেন। এসব কথা শুনে নীলের আব্বুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। উনি কিছুই বুঝতে পারছিলেন না এরকমটা কি করে হয়ে গেল। উনি যেই মানুষটাকে বিশ্বাস করে চাকরি দিয়েছিলেন সেই মানুষটা কিনা এত বড় বিশ্বাসঘাতকতা করলো, এটা উনি মেনে নিতেই পারছেন না। যে মানুষটা এত বড় বিপদে পড়ে ওনার কাছে এসেছিলেন একটা চাকরির জন্য, আর সেই মানুষটাই কিনা বিশ্বাসের ঘরে চুরি করলো। নীলের আব্বু প্রচণ্ড রকম খেপে গিয়ে ম্যানেজারের গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলে দিতে লাগলেন, তুমি এক্ষুনি অফিস থেকে বের হয়ে যাও, আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। আমি সবচেয়ে বেশি খুশি তবেই হব যদি তুমি কোনোদিন আমার সামনে এসে না দাঁড়াও। আমার যে টাকা মেরে দিয়েছে সেটা ফেরত দেওয়ার ক্ষমতা তোমার নেই, আমি সেটা মাফ করে দিলাম, তবে কোনোদিন আমার সামনে পড়ো না, তাহলে হয়তো তোমার সঙ্গে এরকম কিছু হবে যেটা তুমি কখনো আশাও করবে না। সেটা বলতেই ম্যানেজার কান্না করতে করতে নীলের আব্বুর পা দুটো জড়িয়ে ধরলো আর অনেক করে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু নীলের আব্বু তার কোনো কথাই শুনলো না, চুপচাপ অফিস থেকে বের হয়ে যেতে বলল। ম্যানেজারও তখন আর কোনো উপায় না পেয়ে অফিস থেকে বের হয়ে চলে যেতে বাধ্য হলো। এদিকে নীলের আব্বু নেহাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবে সেটার ভাষাই খুঁজে পাচ্ছে না। তোমাকে ধন্যবাদ, বা তুমি যদি আজ অফিসে না আসতে তাহলে তো এটা ধরাই পড়তো না, আর দিনের পর দিন এই অনাচার চলতেই থাকতো, কারণ আমি মানুষকে বিশ্বাস করলে পুরোটা দিয়েই বিশ্বাস করি, আর সেই মানুষ কিনা আমার পেছন থেকে এভাবে ছুরি মারলো। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আব্বু, আমি আপনার পুত্রবধূ আর এটা আমার কর্তব্য। ম্যানেজারকে দেখেই আমার কেমন যেন একটা সন্দেহ হয়েছিল, তাই তো আমি এই প্রজেক্টের ফাইলগুলো চেক করতে চাইলাম। তখনই উনি ফাইলগুলো আমাকে দিতে থতমত হচ্ছিল, তাই আমার সন্দেহ আরো তীব্র হয় আর আমি ফাইলগুলো চেক করে সবটা জানতে পারি। অতঃপর দুজনের কথাবার্তা শেষ করে নীলের আব্বু নিজের কেবিনে চলে গেল। এরপর থেকে প্রত্যেক দিন নেহাই অফিস সামলাতো। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহের সময় চলে গেছে। নীলের আব্বু আজ কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসবে, তাই সবাই ওনার ফিরে আসার জন্য অপেক্ষা করছে।
কি ব্যাপার নেহা ম্যাডাম, আপনার অফিস কেমন চলছে? আপনি তো দেখছি অফিস করতে গিয়ে আমার খেয়াল রাখাই ভুলে যাচ্ছেন। অফিস তো ভালোই চলছে, আর আমি তোমার খেয়াল রাখা ভুলে যাব কেন? আমি তো প্রত্যেকদিন সকালে তোমার জন্য খাবার তৈরি করে রেখে যাই দুপুর পর্যন্ত, তারপর রাতে বাসায় ফিরে সবার জন্য রান্না করি নিজের হাতে। আমি তো আমার কর্তব্য যথাযথভাবে পালন করার চেষ্টা করছি, কিন্তু তোমার কেন এরকম মনে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। নীল তখন একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, তাদের বিয়ের তো অনেকদিন পেরিয়ে গেছে, কিন্তু তারা এখনো হানিমুনে যায়নি। এই কথা শুনে নেহা বলতে লাগলো, এখন কোনো হানিমুনে যাওয়া হবে না, কারণ সামনেই নীলের পরীক্ষা, আর পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে হবে, কারণ তার শাশুড়ি মা টিচার বলে কথা। এখন যদি পরীক্ষায় নীল খারাপ রেজাল্ট করে তাহলে সেটার জন্য তার শাশুড়ি মাকে কথা শুনতে হবে। সবাই বলবে ম্যাডামের মেয়েকে বিয়ে করেছে, তারপরেও ভালো রেজাল্ট করতে পারলো না। নীল তখন নেহাকে বলে, দেখো, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব সেটা আমি 100% নিশ্চিত, কারণ তোমার মতো একটা সুন্দরী, বুদ্ধিমতী আর গুণবতী একটা বউ যা করে আছে সে কি কখনো পরীক্ষায় খারাপ রেজাল্ট করতে পারে নাকি? যাই হোক সোনা, না আব্বু আসছে মনে হয়, আরও দেরি হবে, চলো না আমরা একটু রুমে যাই, এখানে ভালো লাগছে না। নীলের এই কথা শুনে নেহা অনেকটা চোখ রাঙিয়ে নিল আর বলতে লাগলো, এসব ফালতু কথা এখন একদম চলবে না। এই বলে নেহা সেখান থেকে উঠে সোজা তার শাশুড়ির রুমে চলে গেল আর শাশুড়ির সঙ্গে গল্প করতে লাগলো। এইভাবে দেখতে দেখতে প্রায় আরও ঘন্টাখানেক সময় চলে গেল। তখনই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নেহা তার শাশুড়ির রুম থেকে বের হয়ে আসে এবং দরজা খুলে দেখতে পায় তার শ্বশুরমশাই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তাছাড়া তোমার মতো পুত্রবধূ যার ঘরে আছে, এখন ভিতরে চলো, তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে। এই বলে নীলের আব্বু ভিতরে চলে আসে আর নেহাও দরজা লাগিয়ে ভিতরে আসে আর অপেক্ষা করতে থাকে। তার শ্বশুরমশাই তার জন্য কি স্পেশাল সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে ব্যাগ থেকে বের করলেন আর সেটা নেহার দিকে এগিয়ে দিয়ে বললেন তিনি এটা কানাডা থেকে নেহার জন্য নিয়ে এসেছেন, কারণ নেহাকে বিয়ের সময় কোনো কিছুই দেওয়া হয়নি, তাই এটা শ্বশুরমশাইয়ের পক্ষ থেকে তার জন্য প্রথম উপহার। নেহা তো উপহার পেয়ে অনেক খুশি হলো। আকাশ শ্বশুরমশাইকে অনেক অনেক ধন্যবাদও দিতে থাকলো। ঠিক তখনই তার শ্বশুরমশাই তাকে বলতে থাকে, তোমার জন্য আরও একটা স্পেশাল সারপ্রাইজ আছে। আগামী মাসে তুমি আর নীল দুজনে মিলে সুইজারল্যান্ডে ঘুরতে যাবে। আমি তোমাদের জন্য পাসপোর্ট, ভিসা আর এয়ার টিকিট সব কিছুই ঠিক করে রেখেছি। তোমরা শুধু নিজেদের তৈরি করে নিও, তাহলেই হবে। তারপর সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে সব কিছু গুছিয়ে রাখে নেহা সবাইকে নিয়ে খাবার টেবিলে চলে আসলো। এই মেয়ে, কি হলো? ঘুমিয়ে যাচ্ছ কেন? একটু আমার কাছে আসো। আমার খুব ঘুম পাচ্ছে, সারাদিন তো অনেক ধকল গেছে, তাই খুব ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে প্লিজ ঘুমাতে দাও। এই বলে নেহা আবারও ঘুমিয়ে পড়ছিল, কিন্তু নীল তাকে ঘুমোতে না দিয়ে নিজের কাছে টেনে নিয়ে গেল আর ভালোবাসার আলিঙ্গন করতে লাগলো। নেহা তখন ঘুম ঘুম চোখে নীলকে বলতে লাগলো, এই কি করছো? তোমাকে না বলেছি আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমাবো, আমায় বিরক্ত করো না। কিন্তু তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনতে চাইছো না। উফ, এমন কেন করছো? এই তো চুপ থাকো না, আমাকে একটু আদর করতে দাও, আমার তোমার আদর পেতে মন চাইছে, প্লিজ তুমি একটু চুপ করে থাকো। এই বলে নীল নেহার গলা আর ঘাড়ে কিস করতে থাকে। এভাবে প্রায় 10 মিনিট ধরে চলে তাদের কিসিং পর্ব। ততক্ষণে নেহার ঘুম ভেঙে গেছে, সেও নীলের সঙ্গে রেসপন্স করতে থাকে। তখন নীল বলতে থাকে, কি ব্যাপার, তুমি না ঘুমিয়ে গেছিলে, তাহলে এখন আবার জেগে গেলে কেন? তুমি যেভাবে আমার শরীরের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছো, এরপর কি আর ঘুমিয়ে থাকা যায় নাকি? তাছাড়া আমি কি তোমার চাইতে কোনো কিছুতে কম নাকি? তুমি আমাকে অত্যাচার করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? এই বলে নেহা নীলকে নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে লাগে। নীলও কম যায় কিসের, সেও নেহার সঙ্গে তালে তাল মিলিয়ে ভালোবাসা দিতে থাকে। আর এইভাবেই দুজনে চলে যায় ভালোবাসার মহাসমুদ্রে। এভাবেই চলে গেল বেশ কিছুদিন। এদের মধ্যে দেখতে দেখতে নীলের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলে আসলো। পরীক্ষা শেষ হওয়ার পর তিনি নীল আর নেহা দুজনেই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তারা সেখানে প্রায় 15 দিনের মতো থাকে। এখানে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর এনজয় করে তারপর বাংলাদেশে ফিরে আসে। তারপর চলে গেল আরও 1 মাস। হঠাৎ করেই একদিন নেহা সন্ধ্যাবেলা সবার জন্য নাস্তা বানাচ্ছিল, তখনই মাথা ঘুরে যায়। ভাগ্যিস তখন সেখানে বাড়ির কাজের মেয়েটা উপস্থিত ছিল। সে সবাইকে ডাকাডাকি করে সবাইকে সেখানে নিয়ে আসে। নীল নেহাকে পাজা কোলে তুলে নেয় আর রুমে নিয়ে যায়। নীলের আব্বু তখনই ডাক্তারকে ফোন করে। ডাক্তার কিছুক্ষণের মধ্যে বাসে চলে আসে
আর তারপর নেহাকে চেক আপ করে নীলের আব্বুর দিকে তাকিয়ে বলে নেহা মা হতে চলেছে। এই খবরটা শুনে বাড়ির সবাই তো অনেক খুশি। নেহার আব্বু আম্মুকে তখনই খবর দেওয়া হয়। তারাও এই খুশির খবরটা শুনে তখনই সঙ্গে সঙ্গে নীলদের বাড়িতে চলে আসে, আর সবাই একসঙ্গে এই খুশির সময়টা উপভোগ করতে থাকে। নীলের আব্বু পরের দিন সকালবেলায় বাসা থেকে বের হয়ে মিষ্টির দোকানে চলে যান, আর 100 কেজি মিষ্টি কিনে পুরো এলাকায় সেটা বিতরণ করেন। সেই সঙ্গে সেদিন থেকেই তিনি নেহার অফিসে যাওয়া বন্ধ করে দেন। নেহা সারাদিন বাসায় বসে থাকে। এভাবে বসে থাকতেও তার ভালো লাগে না, খুব বোরিং ফিল হয়। কিন্তু সে কি করবে, শ্বশুর শাশুড়ি ইতিমধ্যে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, এমনকি নীলও তার প্রেমে পড়ে গেছে। এখন তো নীল তাকে ছাড়া আর কোনো কিছু কল্পনাই করতে পারে না, এমন একটা অবস্থা। তাই নীল নেহাকে এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খেতে দেয় না। নেহা সারাদিন বিছানায় শুয়ে থাকে, ব্যালকনিতে বসে থাকে, টিভি দেখে, এগুলো করে সময় কাটায়। এগুলোতে তার মন একদম ভালো লাগে না, কারণ সে প্রচণ্ড কর্মঠ মেয়ে, সে কাজ করে খেতেই ভালোবাসে। অন্তত বাড়ির কাজগুলো তাকে করতে দেওয়া হোক, বাড়ির কাজ না হলে তার নিজের কাজগুলো অন্তত। কিন্তু কেউ তার কোনো কথাই শুনবে না, তাকে কোনো কাজ করতে দেবে না। এতে নেহা অনেকটাই বিরক্ত। তোমরা আমার সঙ্গে কি শুরু করেছো আমি তো এটাই বুঝতে পারছি না। আমার এগুলো আর ভালো লাগছে না। আমি একটু ভালো মতো বাঁচতে চাই। তোমরা তো আমাকে একদম মানসিক ডিপ্রেশনে ফেলে দিচ্ছ, আমাকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছ। আমার জান পাখি, আমার ময়না টিয়া এভাবে কথা বলে না। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের লক্ষ্মীমন্তর বউ। তোমাকে দিয়ে কি কোনো কাজ করাতে পারি না কি? এতদিন করেছো, বেশ করেছো, কিন্তু এখন তুমি আমার সন্তানের মা হতে চলেছো। এখন তো তোমাকে একটা কেয়ার নিতেই হবে, হাজার হোক তোমার পেটে আমার বংশের প্রদীপ বেড়ে উঠছে বলে কথা। ও বুঝতে পেরেছি, তুমি আমাকে ভালোবাসো না, শুধুমাত্র আমার পেটে যে রয়েছে তার জন্যই আমাকে এগুলো দেখাচ্ছ। এই পাগলি, একদম ওরকম চিন্তা করবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমাদের অনাগত সন্তানকেও, সে তো এখনও পৃথিবীতে আসেনি, তার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই তো তোমাকে এভাবে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। তাছাড়া তুমি কি চাও না আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসুক? কেন চাইবো না? আমি কি তার সৎমা নাকি? নীল তখন নেহাকে নিজের বুকে টেনে নেয় আর বলতে থাকে, নীল যেটা করছে সেটা তাদের অনাগত সন্তানের মঙ্গলের জন্যই করছে। নেহা যেন উল্টোপাল্টা কিছুই না করে, নীল যেটা বলছে সেটা যেন মেনে নেয়। তখন নেহা তার কথায় কোনো প্রতিউত্তর করে না, চুপচাপ সবকিছু মেনে নিল। আর এভাবে দেখতে দেখতে 9টা মাস কেটে গেল। আজ সকালবেলা নাস্তা শেষ করে নীল তার আব্বুর সঙ্গে অফিসে চলে গেছে, কারণ তার আব্বু একা একা অফিস সামলাতে পারছে না। তাই বাধ্য হয়ে নীলকে অফিসে জয়েন করতে হলো। নীলের আম্মু একটা দরকারি কাজে বাসা থেকে বের হয়েছে। নেহার দেখাশোনা করার জন্য বাড়ির কাজের মেয়েটাকে রেখে যাওয়া হয়েছে। হঠাৎ করে নেহার পেটে ব্যথা শুরু হলো, একদম প্রচণ্ড ব্যথা। কাজের মেয়েটা কি করবে কোনো কিছু বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে নীলের নাম্বারে ফোন দেয়। 2বার রিং হওয়ার পরেই নীল ফোনটা রিসিভ করে। সে খুব ভালোভাবেই বুঝতে পারে হয়তো নেহার কোনো সমস্যা হয়েছে, তাই সে ফোন রিসিভ করে নেহার কথা জানতে চায়। আর তখনই তাদের কাজের মেয়েটা তখন তাকে সব কিছু খুলে বলে। নীল তখন আর এক মুহূর্তও দেরি না করে অ্যাম্বুলেন্স ফোন করে বাসায় চলে আসে। সে বাসায় এসে দেখতে পায় নেহা ব্যথায় কাতরাচ্ছে, পুরো শরীরে একদম ব্যথায় নীল হয়ে গেছে। নীল কি করবে কিছুই বুঝতে পারছে না, তার মাথা যেন একদমই কাজ করছে না। ততক্ষণে তার আব্বু আম্মু বাসায় চলে আসে। তারপর সে তার আব্বু আম্মুর সহায়তায় নেহাকে হসপিটালে নিয়ে চলে আসে। হসপিটালে আগে থেকে কথা বলাই ছিল। নেহাকে হসপিটালে নিয়ে আসে মাত্রই তাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। প্রায় 1 ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বের হয়ে আসলেন। নীল তখনই দৌড়ে ডাক্তারের কাছে গেল আর নেহার কি হয়েছে সেটা জানতে চাইল। ডাক্তার তখন হাসি মুখে নীলকে জানায় সে কন্যা সন্তানের বাবা হয়েছে এবং মা সন্তান দুজনেই সুস্থ আছে। এই খবরটা শুনে সবাই অনেক খুশি হয়। আধা ঘন্টা পর নেহাকে কেবিনে শিফট করা হলো। নেহা কেবিনে আসা মাত্রই নীল ছুটে তার কাছে চলে গেল আর বলতে লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পিতৃত্বের স্বাদ অনুভব করানোর জন্য। আমাকে শুধু ধন্যবাদ দিবে, আর কিছু দিবে না? এটা বলে নীল নেহার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে লাগলো, ম্যাডাম বাসায় তো চলো, তারপর না হয় বাকিটা সুদে আসলে ফেরত দেবো তোমায়। এটা বলতেই নেহা অনেকটা লজ্জা পেয়ে গেল আর নিজের মুখটা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু লুকাবে আর কথায়। এদিকে তখনই নার্স বাচ্চাকে নেহার কাছে নিয়ে আসলো আর তাকে বুকের দুধ খাওয়ানোর কথা বলে। নীল তখন নেহাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর কাজে সহযোগিতা করে আর তারপর সে তার মেয়েকে কোলে নেয়।
অবাক হয়ে সে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। এ যেন একদম নেহার ফটোকপি। এটা দেখে সে নেহাকে বলতে লাগে, জন্ম দিলাম আমি, আর হলো তোমার মতো দেখতে। আমার মেয়ে কি তোমার মতো দেখতে হবে নাকি? ও মা, তাই নাকি? ব্যাংকে টাকা রাখলে কি টাকাটা এটিএম মেশিনের হয়ে যায়, নাকি ওটা মালিকেরই থাকে? গ্লাস আমার, চিনি আমার, পানি আমার, আর সেখানে এক ফোঁটা লেবুর রস দিতেই শরবত তোমার হয়ে গেল? ঠিক আছে বাবা, যাও, মেয়ে তোমাকেই দিয়ে দিলাম। আমাকে শুধু আব্বু বলে ডাকলেই হবে, আমার আর কিছুই চাই না। এই বলে নীল তার মেয়ের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আজ 7 দিন। আজ নেহা আর তার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সে উপলক্ষে তাদের পুরো বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে নীলের আব্বু, কারণ তার বংশের একমাত্র উত্তরাধিকারী আসছে বলে কথা। সকালবেলায় তিনি নেহাকে ফোন দিয়ে বলেন, বৌমা তাড়াতাড়ি চলে এসো, আমার কিন্তু আর তর্স হইছে না, কখন আমার বাড়ির মানুষ বাড়িতেই আসবে। হ্যাঁ আব্বু, আপনি কোনো চিন্তা করবেন না, তাড়াতাড়ি আমরা চলে আসব। দুপুর 12টার দিকে তাদেরকে হসপিটাল থেকে রিলিজ করা হলো। আর তারপর নীল, নেহার আব্বু আম্মু, নেহা আর তাদের ছোট্ট পুচকে সোনাটাকে নিয়ে তারা হসপিটাল থেকে বের হয় আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই দেখতে পাই যেন এক মহা উৎসব চলছে। এটা দেখে নেহা তার শ্বশুর আব্বুকে বলে, আব্বু, আমি কিন্তু খুব মন খারাপ করেছি। আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করেনি, আর এখন আপনার নাতনি আসছে বলে বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছেন আর এত বড় করে অনুষ্ঠান করতে চলেছেন। তখন তার শ্বশুরমশাই বলতে থাকে, তারা যদি এভাবে বিয়ে না করতো তাহলে তিনি তাদের বিয়েটাও মহা ধুমধামের সঙ্গেই আয়োজন করতেন। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। অতীতের কথা মনে করে মনে কষ্ট নিয়ে তো আর লাভ নেই। এখন বাড়িতে নতুন মেহমান এসেছে, তাই এখন এই সব কিছু ভুলে যাওয়া উচিত আর নতুন মেহমানকে নিয়ে খুশি থাকা উচিত। নেহা তখন মুচকি হেসে বলল, হ্যাঁ আব্বু, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি তো শুধুমাত্র আপনার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম মাত্র। এরপর নেহার শাশুড়ি মা নেহা আর তার মেয়েকে বরণ করে বাড়িতে তুলে নিল। অপরদিকে নেহার শ্বশুর মশাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শহরের বড় বড় ব্যবসায়ীদেরকে ওনার বাড়িতে ইনভাইট করেছেন ওনার নাতনির বাড়িতে পা রাখা উপলক্ষে। মহা ধুমধামের সঙ্গে পালন করা হলো নেহার মেয়ের বাড়িতে আসার আনন্দ উৎসব। সবাই অনেক আনন্দ উল্লাস করলো। আর এরপর দেখতে দেখতেই চলে গেল প্রায় 4 বছর। ইতিমধ্যে নেহার মেয়েকে স্কুলে ভর্তি করানো হয়েছে। নেহার মেয়েটা দেখতে একদম মাশাআল্লাহ নেহার মতোই হয়েছে, যেমন গুণবতী, রূপবতী এবং বুদ্ধিমতী। সব দিক থেকেই একদম পারফেক্ট। কোনো দিক থেকেই কেউ নেহার মেয়েকে হারাতে পারবে না। এটা দেখে তো নীল প্রায়ই বলে, নেহা, তোমার মেয়ে একদম তোমার ফটোকপি। এতে যে তোমার হিংসা লাগে সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। না রে বাবা, আমার মেয়েকে আমি হিংসা করব কেন? আমার তো আরও গর্ব হয় যে আমার বউ আর আমার মেয়ে দুজন সেম সেম। সত্যি নেহা, একটা সময় তোমার প্রতি আমার অনেক রাগ অভিমান থাকলেও এখন কিন্তু তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। রয়েছে এক বুক ভালোবাসা আর আকাশ সমান সম্মান, শ্রদ্ধা। তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমার জীবন ধন্য। এই বলে নীল নেহার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিতে যাবে, তখনই তাদের মেয়ে অদিতি রুমে চলে আসে আর এটা দেখে বলতে থাকে, আমি সবাইকে বলে দেব বাবা মা আমাকে পাপ্পি দিয়েছে। মেয়ের এমন কর্মকাণ্ড দেখে তারা দুজনেই তাজ্জব বনে গেল আর অনেকটা লজ্জায় পড়ে গেল। নীল তখন তার মেয়েকে নিজের কাছে টেনে নিল আর বলতে লাগলো, আম্মু, এদিকে আসো, আমি তোমাকেও আদর করে দিচ্ছি, তবে তুমি কিন্তু কারো কাছে কিছু বলবে না। ঠিক আছে পাপ্পা, তাহলে তুমি আমাকে ঢুকালে 2টা চুম্মা দাও, তাহলে আমি আর কাউকে কিচ্ছু বলবো না। নীল তখন নিজের মান-ইজ্জত রক্ষার্থে আর এক মুহূর্ত দেরি না করে তার মেয়ের গালে 2টা পাপ্পি দিয়ে দিল। মেয়েটাও হাসতে হাসতে দৌড়ে সেখান থেকে চলে গেল। অপরদিকে নেহা তখন নীলকে রাগ দেখাতে লাগলো আর বলতে লাগলো, তুমি একদম বদলালে না, সবসময় একই রকম থাকবে। আমার কি দোষ বলো? তোমার মতো সুন্দরী বউ থাকলে তার থেকে নিজেকে দূরে রাখা যায় নাকি? আমার তো মন চায় চুম্বক যেভাবে লোহার সঙ্গে আটকে থাকে আমিও ঠিক সেভাবেই তোমার সঙ্গে আটকে থাকি। কিন্তু তখনই যে অদিতি চলে আসবে সেটা আমি জানতাম নাকি? নেহা তখন নীলের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা বানালো। অদিতিকে ঘুম থেকে ডেকে তুললো, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিল। তার টিফিন বক্স তৈরি করে দিল।
অদিতি তার দাদুর সঙ্গে স্কুলে যাবে। নেহা তার শাশুড়ি আম্মুকে ডেকে বলে, আম্মু, অদিতিকে তৈরি করে দিয়েছি, আপনি ওকে নিয়ে যান, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। আম্মু, তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবে। দাদুকে আমি যতই বলি না কেন, দাদু আমাকে চকলেট কিনে দেয় না। আমি কি শুধু বলি চকলেট খেলে নাকি দাঁতে পোকা হবে। হ্যাঁ আম্মু, একদম সত্যি কথা, চকলেট খেলে বাচ্চাদের দাঁতে পোকা হয়। তুমি ওগুলো খেও না, ওগুলো পুষ্টিকর খাবার নয়। আমি তো তোমাকে সবসময় পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করি, তুমি একদম বাইরের খাবার খেও না, বাইরের খাবার খেলে পেটে অসুখ হয়। আম্মু প্লিজ, তুমি না আমার ভালো আম্মু, তাহলে তুমি আমাকে এভাবে বলো কেন? আমার চকলেট খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে আম্মু, আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য জাস্ট 2টো চকলেট নিয়ে আসবো। এরপর কিন্তু তুমি আর বায়না করতে পারবে না, মনে থাকবে? হ্যাঁ আম্মু, মনে থাকবে। তোমাকে ধন্যবাদ। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ সো মাচ। এই বলে অদিতি নেহার গালে ছোট্ট করে একটা পাপ্পি দেয়। তখন নেহা অদিতিকে পাপ্পি দেয় আর তার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর নীলার আম্মু অদিতিকে নিয়ে স্কুলে চলে যায়। তাদের স্কুল ছুটি হয় দুপুর 12টায়। তারপর তারা দুজনে বাসাতেই থাকে। দুপুর 2টায় অদিতির প্রাইভেট টিউটর ওকে পড়াতে আসে। এভাবেই চলে তাদের প্রতিদিনকার রুটিন। অপরদিকে নেহা অফিসে এসে হাজারটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারপর আবার সব কিছুর পরেও নীলের দুষ্টুমি তো আছেই। দুপুরবেলা নেহা নিজের কেবিনে বসে কাজ করছিল। ঠিক তখনই নীল সেখানে আসে আর বলে, কি হলো, তুমি এখনো কাজ করছো কেন? লাঞ্চ করবে না নাকি? করব আরো পরে, আমার কাজ এখনো শেষ হয়নি, আগে কাজ শেষ করে নেই তারপর। এই কথা বলে নেহা নিজের কাজে মনোযোগ দেয় আর কাজ করতে থাকে। তখনই নীল নেহার সামনে থেকে উঠে এসে নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এটা দেখে নেহা বলতে থাকে, এই কি করছো, ছাড়ো, অফিসের কেউ চলে আসলে দেখে ফেলবে। কেউ দেখবে না, আমি দরজা বন্ধ করে রেখেছি। দেখো, একদম বিরক্ত করবে না, আমি এখন খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করছি, যদি কিছু একটা ভুল হয় তাহলে পুরো ফাইলটার কাজ আমাকে আবার করতে হবে। সব সময় শুধু কাজ কাজ আর কাজ। যতক্ষণ বাসায় থাকো ততক্ষণ কাজ, যতক্ষণ অফিসে থাকো ততক্ষণ কাজ। তুমি আমাকে পেয়েছোটা কি সেটাই বুঝতে পারছি না। তুমি শুরুর দিকে আমাকে অনেকটা ভালোবাসো, এখন আমাকে আর ভালোই বাসো না। সব সময় শুধু আমাকে কাজের অজুহাতে দেখিয়ে ভালোবাসা থেকে বঞ্চিত করো। আরে বাবা, আমার কাজ আছে তো, সেগুলো করবে কে? অফিসে এসে অফিসের কাজ করতে হয়, বাসায় গিয়ে বাসার কাজ করতে হয়। তুমি তা জানোই, আমি অন্যের করা কাজ পছন্দ করি না, আমি আমার সম্পূর্ণ কাজ নিজেই করতে চাই। তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি তোমাকে আর কিছুই বলবো না। এই কথাটা অভিমানের সুরে বলে নীল সেখান থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে নেহা নিজের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে দুপুর ঘনিয়ে বিকেল হয়ে গেল। নেহা অফিস থেকে বের হয়ে একটা সুপার শপ থেকে তার মেয়ের জন্য কিছু চকলেট কিনে নিল আর তারপর বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার শাশুড়িমা দরজা খুলে দেয়। আর তখনই তার মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মাম্মাম, তুমি আমার জন্য চকলেট এনেছো? এই নাও তোমার চকলেট। এই বলে নেহা চকলেটের বক্সগুলো তার মেয়ের হাতে তুলে দিয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে। আর তারপর রুমে এসে ফ্রেশ হয়ে সবার জন্য রাতের খাবার তৈরি করে। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। নেহা তখন অদিতিকে ঘুম পাড়াচ্ছিল। তখনই নীল রুমে আসলো আর বলতে লাগলো, আম্মু, তোমার দাদুমণি অনেক সুন্দর ঘুম পাড়েনি, গল্প বলতে পারে। তুমি যদি তোমার দাদুমণির সঙ্গে ঘুমাও তাহলে তোমার দাদুমণি তোমাকে ঘুম পাড়ানি গল্প শোনাবে। তুমি ঠিক বলেছো তো পাপা, তাহলে আমি দাদুমণির সঙ্গেই ঘুমাবো। এই বলে অদিতি এক লাফে বিছানা থেকে উঠে নীলের আম্মু রুমে চলে গেল। আর এদিকে নীল তখনই রুমের দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে নেহা বলতে থাকে, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি অদিতিকে আম্মুর রুমে পাঠিয়ে দিলে কেন? তোমাকে কিছু বুঝতে হবে না, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এই বলে নীল রুমের লাইট অফ করে দেয় আর বিছানায় চলে আসে। তারপর নেহাকে নিজের কাছে টেনে নিয়ে তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তখনই নেহা বলতে থাকে, এই ফাজলামোগুলো করার জন্য অদিতিকে ওই রুমে পাঠিয়ে দিয়েছো? ফাইজলামো কেন বলছো? আমি একা একা ঘুমাতে পারি না অদিতি। এই রুমে থাকলে তুমি অদিতির দিকে ঘুমাও, আমাকে একা একা ঘুমাতে হয়, এগুলো আমার ভালো লাগে না। অদিতি তো আর আমার আম্মুর কাছে অযত্নে থাকবে না, তাই তোমার চিন্তার কোনো কারণ নেই। এই বলে নীল নেহাকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসার আলিঙ্গন করতে থাকে।
এভাবেই বেশ কিছুক্ষণ পর দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।